নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। আজ আপনাদের সাথে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণই প্রাসঙ্গিক। কিন্তু আনফরচুনেটলি সেটা নিয়ে অ্যাওয়ারনেস খুব কম। আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্য এবং কোথায় এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে সেই সব কিছু নিয়ে কথা বলার জন্য আমরা আজকের এই আলোচনাটা শুরু করব। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম ভ্যারিকোজ ভেনস। আপনার পায়ে যদি হঠাৎ করে দেখেন যে কোনো শিরা ফুলে উঠছে, একটু নীলছে বা পার্পলিশ লাগছে, সেটা কিন্তু ভ্যারিকোজ ভেনস হতে পারে। ভ্যারিকোজ ভেনস কী এবং কেন, সেই সব বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আজকে ডক্টর সৌরভ চক্রবর্তী। নমস্কার। নমস্কার। ডক্টর সৌরভ চক্রবর্তী ফ্রম অ্যাভিস হসপিটালস, উনি কিন্তু 12 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আজকের আমাদের এই আলোচনাটাকে আরও সমৃদ্ধ করে তুলবেন। ওয়েলকাম আপনাকে শুরুতেই। এবং প্রথমেই জানতে চাইবো এই ভ্যারিকোজ ভেনস বিষয়টি কি করে চিনবো এই সমস্যাটা? আমাদের পায়ে যে শিরা থাকে, যেটা আপনি বললেন ফুলে গেলে বা সেটা নীলাভ আকার মানে কালার হয়ে গেলে তখনই সেটাকে ভ্যারিকোজ ভেন আমরা সাধারণত বলি। তো এক্ষেত্রে পায়ে ব্যথা, নীলচে দাগ বা কালো ছোপ ছোপ দাগ এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, এটাকে আমরা ভ্যারিকোজ ভেন বলে থাকি। এই ভ্যারিকোজ ভেনস সমস্যাটা কি যে কোনো মানুষের হতে পারে? শতকরা এখন প্রায় 30% লোকের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তার মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা যাদের কাজের সূত্রে অনেকক্ষণ লং স্ট্যান্ডিং বা প্রলং সিটিং থাকে, একই পজিশনে বসে থাকা থাকে, সেক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রিভ্যালেন্স হয়ে দাঁড়ায়। 30% of the adult population can struggle with this disease. তো সেখানে এই রিস্ক ফ্যাক্টরটা কি প্রত্যেকের মধ্যেই রয়েছে, মানে যে কেউ সাফার করতে পারে? এক্ষেত্রে যাদের লাইফস্টাইলের মধ্যে প্রলং স্ট্যান্ডিং বা প্রলং সিটিং ইন সেম পশ্চার, একই পজিশনে সারাদিন বসে আছে, ইভেন দাঁড়িয়ে রান্না করছে, এরকম ধরনের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে এটার প্রবণতাটা অনেক বেশি পাই আমরা। লাইক ধরুন যারা পুলিশে চাকরি করেন, যারা স্কুল টিচার বা আমাদের মতো সার্জেন, বা বাড়িতে যারা মারা রান্না করছেন অনেকক্ষণ ধরে, তো সেক্ষেত্রে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আমরা নিজেরাও বুঝতে পারি না। একটা টাইমে একই পজিশনে বসে রয়েছি 3-4 ঘন্টা, আমরা খেয়ালও করি না। সো এই জিনিসগুলো যাদের লাইফে থাকে তাদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা অনেক বেশি। আচ্ছা, মানে পা ভারী লাগা, পা ব্যথা হওয়া, পা শিরাগুলো ফুলে ওঠা, সেটাই ভ্যারিকোজ ভেনসের সিম্পটমস হতে পারে। আচ্ছা, এটা শোনা যায় যে মহিলারা বেশি প্রোন টু সাফার দিস, এটা কি সত্যি? হ্যাঁ, এটার জন্য একটা বায়োলজিক্যাল কারণও রয়েছে। বায়োলজিক্যাল কারণ ইন দ্য সেন্স, প্রেগনেন্সির পর এই রোগটা অনেকটা বেশি করে দেখা যায়। তার কারণ প্রেগনেন্সি ইজ এ হাইপার কোয়াগুবল স্টেট, মানে রক্তের জমাট বাঁধার কিছু অল্টারেশন তখন হয়, দ্যাট ইজ টোটালি ফিজিওলজিক্যাল। কিন্তু তার সঙ্গে আমাদের রক্ত সঞ্চালনের এমন একটা প্রবণতা চেঞ্জ হয়ে যায় যাতে ভেরিকোজ ভেনের সম্ভাবনাটা অনেক পরিমাণে বেড়ে যায়, বা সেই সময় ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যাওয়ার জন্য অনেক মায়েদের ক্ষেত্রে আফটার প্রেগনেন্সি ভেরিকোজ ভেন দেখা যায়। আচ্ছা, আপনি কি এরকম, মানে আপনার এই বৃহৎ এত বছরের অভিজ্ঞতার মধ্যে এরকম কখনো শুনেছেন যে ভ্যারিকোজ ভেনস জাস্ট একটা কসমেটিক ইস্যু, এটা সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বা কোনো ইমপ্লিকেশন নেই, এরকম শুনতে হয়েছে? ব্যাপারটা হচ্ছে, যখন ভেরিকোজ ভেনের ইনিশিয়ালি শুরু হয়, সো তখন স্পাইডার ভেন্স বা সরু সরু শিরা দেখা যায়। দ্যাট ইজ এ কসমেটিক ইস্যু, কারণ সেটা দেখতে খুব বাজে লাগে। তখন ওই জিনিসটাকে মানুষের অ্যাটেনশন চলে যায়। এটা ডেফিনেটলি তখন একটা কসমেটিক ইস্যু থাকে, বাট যখন সেটা গ্রেড বাড়ে, যখন সেটা পেন শুরু হয়, যখন সেটা কালো দাগ তৈরি করতে শুরু করে, তখন সেটা অনেক বিগার মেডিকেল প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের কাছে। এবার এই সিমটমসগুলোকে চেনা যাবে কি করে, সেটার বিষয়ে যদি আরেকটু ডিটেলে বলেন। দেখুন, ইনিশিয়ালি পেশেন্টরা আমাদের কাছে আসে পেন নিয়ে, ব্যথা নিয়ে। এবার কিছু কিছু ক্ষেত্রে শিরা ফোলা দেখা যায়, তার সাথে কিছু ক্ষেত্রে দেখা যায় না। আর যদি সেটা একটু অ্যাডভান্স স্টেজে হয় তাহলে আমরা কালো ছোপ ছোপ দাগ দেখতে পাই, ইচিং দেখতে পাই। আরও অ্যাডভান্স হয়ে গেলে তখন সেটা প্যাথোলজিক্যাল নন হিলিং আলসারে পরিণত হয়। সো দিস আর দ্য ক্লিনিক্যাল স্টেজেস। মোস্টলি আমরা পেশেন্টদের সচেতনতার জন্য বলবো পায়ে ব্যথা বা শিরার ফোলা দাগ এইগুলোতে খেয়াল রাখতে। আল্ট্রাসাউন্ড ডপলার স্ক্রিনিং, এটা একটা উপায় যেখান থেকে ভ্যারিকোজ ভেন চেনা যেতে পারে, সেই বিষয়ে যদি কিছু। দেখুন, ভেরিকোজ ভেন রোগটা হচ্ছে পুরোপুরি রক্তের সঞ্চালনের পরিবর্তনের জন্য। তো সেক্ষেত্রে রক্ত প্রবাহটা দেখাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডপলার বা ডুপ্লেক্স স্ক্যান বলতে আল্ট্রাসাউন্ডে আমরা বুঝি যে আমরা রক্ত কোন দিকে প্রবাহ হচ্ছে সেটাকে দেখা। হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত যায় এবং ধমনীর মাধ্যমে এবং শিরার মাধ্যমে সেটা ফেরত আসে। তো যখন সেটা ফেরত আসে, যদি যদি কোনো কারণে সেটা না এসে আটকে যায় বা শিরার ভেতর জমে থাকে, দ্যাট ইজ ভেরিকোজ ভেন।
সো আমরা যে ডপলার স্ক্রিনিংটা করি বা আল্ট্রাসাউন্ড স্টাডিটা করি, তাতে আমরা এটাই দেখি যে রক্তটা ঠিকভাবে ফেরত আসতে পারছে হৃৎপিণ্ডে, না ফেরত চলে আসছে বা পায়ে আটকে থাকছে। সো এটাই ক্লিনিক্যালি মেন ডায়াগনস্টিক টেস্ট ভেরিকোজ ভেনের জন্য। আচ্ছা, আমরা জানতে পারলাম কি করে ডায়াগনোজ করা যেতে পারে। তাহলে এবার ট্রিটমেন্ট। সুপার গ্লু টেকনোলজি ফর ভেরিকোজ ভেন্স এবং লেজার ট্রিটমেন্ট, যদি এই দুটোর বিষয়ে একটু দর্শকদের বলেন। দেখুন, ভেরিকোজ ভেনের এখন আমরা যে চিকিৎসাটা করি দ্যাট ইজ টোটালি এন্ডোভাস্কুলার। আগেকার দিনে কেটে অপারেশন করা হতো বা স্ট্রিপিং ফ্লেবেক্টমি করা হতো, এখন সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা এন্ডোভেনাস মানে শিরার মধ্যে দিয়ে গিয়ে তার চিকিৎসা করি। তো তার যে মেন ফ্যাক্টরগুলো রয়েছে, 3টে পদ্ধতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে অ্যাডভান্স পদ্ধতিটা হচ্ছে সুপার গ্লু। সুপার গ্লুতে কি করা হয়, আমরা রেডিওলজিক্যালি আপনার শিরার মধ্যে ঢুকে সেখানে একটা বায়োডিগ্রেডেবল বা আপনার শরীরের সাথে তার কোনো সামঞ্জস্য থাকবে এমন একটা গ্লু সেখানে দেব, সেই ভেনটাকে গ্লু দিয়ে আমরা বন্ধ করে দেবো। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইউএস এফডিএ অ্যাপ্রুভড টেকনিক ট্রিটমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর আমরা খুশি যে আমরা সেটা এখন কলকাতায় প্রোভাইড করতে পারছি, অ্যান্ড আমাদের নিজেদের সেন্টারও সেটা পসিবল। সো এটা সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট। এছাড়াও ডে বাই ডে আমরা যে চিকিৎসাটা করি দ্যাট ইজ লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি। সেখানেও একই পদ্ধতিতে রেডিওলজিক্যালি আমরা ভেনের ভেতর ঢুকবো এবং তারপর সেই শিরাটাকে একটা টেম্পারেচারে গিয়ে অ্যাবলেশন করে যে আমরা বন্ধ করে দেবো। বাট যদি টেকনিক্যালি বলা হয়, গ্লু ইজ বেটার দ্যান রেডিও ফ্রিকোয়েন্সি ইন মাই পার্সপেক্ট। মানে সেটা কেন, সেটা যদি একটু বিস্তারিত। পোস্ট অপারেটিভ যে 2-3টে ফ্যাক্টর থাকে, এন্ডোভেনাস পদ্ধতিতে আমরা পেশেন্টকে ফাস্ট ডিসচার্জ করতে পারি, সে নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরতে পারে। বাট গ্লু ইজ লাইক নাথিং, মানে পেশেন্টে কিছু বুঝতেই পারবে না, তার কোনো রকম মানে চেঞ্জেস হওয়া, লাইক লাল হয়ে যাওয়া, ব্যথা হওয়া, সেইগুলো রেডিও ফ্রিকোয়েন্সির থেকেও কম গ্লুয়ে। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টেকনিক ইন ভেরিকোজ ভেন থেরাপি। মানে ভেরিকোজ ভেন্স থেরাপি থেকে এটার পর সুপার গ্লু ট্রিটমেন্টের পর কি পার্মানেন্ট সলিউশন পসিবল? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। টেকনিক্যালি দেখতে গেলে রেডিও ফ্রিকোয়েন্সি, লেজার বা গ্লু সবকটা থেকেই পার্মানেন্ট মানে সলিউশন পসিবল, পার্মানেন্ট ট্রিটমেন্ট পসিবল। বাট সেক্ষেত্রে ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভেরিকোজ ভেনের সাথে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন ভীষণভাবে জড়িয়ে। দেয়ার আর ফিউ ফ্যাক্টরস যার জন্য এই রোগটা ফেরত আসে। তার মধ্যে মেন যদি আমি বলি ডায়াবেটিস, সো ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস যদি আপনার থাকে, প্রলং স্ট্যান্ডিং থাকলে সেটা আমাদের সাথে ডিসকাস করতে হবে হাউ ইউ ক্যান মডিফাই দ্যাট। আর ওভারওয়েট থাকলে, ওবেসিটি থাকলে, মোস্টলি বিএমআই যেটা আমরা এখন ক্যালকুলেট করি সেটা 28-এর বেশি থাকলে, তো এই ধরনের ফ্যাক্টরগুলোকে আমাদের কাউন্টার করতে হবে। অ্যান্ড অ্যানাদার ইজ স্মোকিং বা অ্যাডিকশন। স্মোকিং বা টোব্যাকো ইউজ ইজ ভেরি ডেট্রিমেন্টাল ফর ভেরিকোজ ভেন। সো এইগুলোকে যদি আমরা চেক করি তাহলে লেজার, রেডিও ফ্রিকোয়েন্সি, গ্লু সবকটার ক্ষেত্রেই পার্মানেন্ট সলিউশন পসিবল। বাট সেক্ষেত্রেও আমি বলবো গ্লু ইজ দ্য বেস্ট। আচ্ছা, এই প্রসঙ্গ থেকে আসবো আমার পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে পোস্ট থেরাপি কি কি বিষয় মাথায় রাখা উচিত? সো আমি যখন মেডিকেল স্কুলে ওয়েন আই ওয়াজ ইন ট্রেনিং, আমার এমবিবিএস বা এমএস এর সময়, তখন বলা হতো ভেরিকোজ ভেনের পেশেন্টদের দাঁড়িয়ে কাজ করাটাকে অ্যাবান্ডন করতে হবে বা তার জীবিকা পরিবর্তন করতে হবে, কারণ না করলে এই রোগ বারবার ফেরত আসবে। এখন যে আমরা এই অ্যাডভান্স এন্ডোভেনাস থেরাপিটা চালু করেছি বা প্র্যাকটিস করছি, সেটার মোটোই হচ্ছে যে মানুষের লাইফস্টাইল মডিফিকেশন অব্দি ঠিক আছে, তার জব অ্যাটলিস্ট চেঞ্জ করতে হবে না। সো সে দাঁড়িয়ে কাজ করতে পারবে, সে একটানা বসে কাজ করতে পারবে, তার জন্য ফলো আপ দরকার, তার জন্য আমাদের নির্দেশগুলো একটু পালন করতে হবে। বাট হি ক্যান কন্টিনিউ হিজ প্রফেশন। আমার প্রচুর পেশেন্ট আছে যারা আর্মিতে আছে, দে আর টিচার, দে আর নার্সেস, অ্যান্ড দে আর ডুইং দ্যার জব পারফেক্টলি, কারণ তাদেরকে 3 মাস 6 মাস পর আমি ফলো আপ করি। সেই প্রপার ফলো আপ করলে এটা খুবই ভালো। সো এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানে জাস্ট আপনি বডি ওয়েটটা একটু মেনটেন করবেন, দিনে 1 ঘন্টা করে যদি হাঁটতে পারেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, দ্যাট ইজ ভেরি গুড, গুড ফর কার্ডিওলজি অলসো। সো এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন, আপনার লাইফ একদম নর্মাল থাকবে, জাস্ট নর্মাল লাইফ। বাহ। আর একটা প্রশ্ন, এই সিমটমসগুলো যদি কেউ অ্যাভয়েড করে, ভ্যারিকোজ ভেন্সের ট্রিটমেন্টস না করে যদি সেটা ফেলে রাখা হয়, তাহলে তার ইম্প্যাক্ট কি হতে পারে? একটু আগে আমরা ডিসকাস করছিলাম না যে সিমটম কি কি হতে পারে, তার মধ্যে বললাম যে ডেট্রিমেন্টাল হয় যখন সেটা ঘায়ে পরিণত হয় বা ডিভিটি বা থ্রম্বোসিস হয়। সো ইনিশিয়ালি কি হয়, এটা মানুষের নেচার যে সে নিজের খেয়াল সবচেয়ে কম রাখে। এক্স্যাক্টলি। সো
আমরা ইগনোর করি, এটা আমাদের নেচার। আমার তো মনে হয় স্পেশালি মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি হয়, রয়েছে। হ্যাঁ। সো বেসিক্যালি কি প্রবলেমটা হয় যে একটা টাইমে গিয়ে নিজের কাজ সে কনসেন্ট্রেটেড হয়ে করতে পারে না, একটা ইরিটেশন হয়। ভেরিকোজ ভেন থেকে আপনার যে খুব ব্যথা হয়ে একদম আপনাকে কুঁকড়ে দেবে সেটা কিন্তু নয়, বাট থিং ইজ দ্যাট আপনার আহ, মানে কাজে কনসেন্ট্রেশন আসবে না, সবসময় একটা বোর ডাল একিং পেন হবে, আপনাকে ঠিকভাবে কাজ করতে দেবে না। সো এই যে জিনিসগুলো আপনার হচ্ছে সেটাকে যদি আপনি ইগনোর না করেন তাহলে আপনাকে প্রপার ট্রিটমেন্ট লাগবে। আর যদি আপনি ইগনোর করেন দেন ইট ক্যান মানে প্রসিড টু থ্রম্বোসিস, ভেনাস আলসার। আর ডিভিটি বা ভেনাস থ্রম্বোসিস যদি হয় তখন তার ট্রিটমেন্টটা অনেক কমপ্লিকেটেড, মানে সেটা এরকম ডে কেয়ার বেসিস বা ছোট হসপিটালে সম্ভব নয়, বা সম্ভব হলেও তার কষ্টকর হয়ে দাঁড়ায় পেশেন্টের পক্ষে। আর তার চেয়ে বড় কথা, আলসার যদি হয় তখন আমাদের প্লাস্টিক সার্জারির হেল্প লাগে। সো দ্যাট ইজ এ বিগ ইস্যু। আচ্ছা। এবং এটাও অনেক সময় শোনা যায় যে সবকিছুরই একটা টোটকা রয়েছে। হোম রেমেডি যাকে আমরা বলে থাকি আর কি, মাসাজ বা হুম। কোনো হার্বাল অয়েন্টমেন্ট হয়তো এই ভেরিকোজ ভেন্স থেকে উপকার দিতে পারে। তো সেই বিষয়ে কিছু বলতে চাইবেন? দেখুন, আয়ুর্বেদ বা হোমিওপ্যাথ এই রকমের নানা প্রশ্ন নিয়ে আমার কাছে পেশেন্টরা আসে, আমি একদম খোলাখুলি বলছি। আয়ুর্বেদ বা হোমিওপ্যাথ নিয়ে আমার নিজের পার্সোনাল কোনো বক্তব্য নেই, কারণ সেগুলো এক একটা সাবজেক্ট, সেটা নিয়েও মানুষ পড়াশোনা করছেন। আমি পেশেন্টের উদ্দেশ্যে এটা বলবো যে যদি আপনার সেরকম কিছু চিকিৎসা যাওয়ার ইচ্ছে থাকে, প্রপার ডাক্তারবাবুর কাছে যাবেন। সেটাও ডাক্তারবাবু, আয়ুর্বেদিক ডাক্তারবাবু বা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ইউজ করবেন না, মানে সেলফ মেডিকেশন ইজ সবচেয়ে ওর্স্ট, সেটা করা যাবে না। বাট কতটা কি উপকার হবে না হবে সেটা সিমটমের ওপর, যদি আপনার ফল না হয় ডেফিনেটলি কাম টু আস। কিন্তু ওই যে বলে না, ওই স্পেশাল কোনো তেল, স্পেশাল ম্যাসাজ, সেইগুলো কি কোনোভাবে হেল্প করতে পারে? দুটো ডিফারেন্ট ইস্যু। ম্যাসাজের ক্ষেত্রে আমি বলি ভেরিকোজ ভেন রোগটা হচ্ছে গ্র্যাভিটির জন্য, মানে আমি যদি পাকে তুলে রাখি বা এমনি কাইন্ড অফ থেরাপি, ম্যাসাজ থেরাপি ইউজ করি যেখানে ফুট এলিভেশন রয়েছে, দ্যাট ইজ ডেফিনেটলি হেল্পফুল, সেটাতে পেশেন্ট আরামও পাবে, কিছুটা রিলিফ হবে, বাট দ্য রিলিফ ইজ টেম্পোরারি। আচ্ছা। এটা যখন আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, ব্লাড উইল রিভার্ট ব্যাক। সো এটা টেম্পোরারি এফেক্ট। অয়েলের ক্ষেত্রেও তাই। কিছু ক্ষেত্রে পেশেন্ট অনেক স্টেরয়েড বা অনেক কিছু অয়েন্টমেন্ট ইউজ করে, সেটা আমি বলবো যে আপনারা ইউজ করবেন না অ্যাটলিস্ট ডাক্তারবাবুর পারমিশন ছাড়া। কোনো ডাক্তারবাবু রেকমেন্ড করে থাকলে দ্যাট ইজ ওকে, আদারওয়াইজ সেলফ মেডিকেশন ভেরি ডেঞ্জারাস। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং এইখান থেকেই জানতে চাইবো, অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে যদি তার কোনো রকম কোমরবিডিটি প্রবলেম থাকে, বিপি বা ডায়াবেটিস এরকম কিছু যদি থাকে, এই ট্রিটমেন্ট কি সেটাতে কোনোভাবে এফেক্ট করতে পারে? দেখুন, ভারতীয়দের কোমরবিলিটি বলতে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন ইজ কোয়াইট ডেঞ্জারাস। তো কি হয় এই প্রবলেমের ক্ষেত্রে, মোস্টলি ডায়াবেটিসে ভেরিকোজ ভেনের প্রোগ্রেসটা বা এনি কাইন্ড অফ ইনফ্ল্যামেটরি ডিজিজের প্রোগ্রেসটা অনেক র্যাপিড হয়। একটা মানুষের পায়ে ব্যথা থেকে আলসার হতে যে টাইম লাগে, সে যদি ডায়াবেটিক হয় দ্য টাইম উড বি হাফ। সো তাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা প্রপার ডাক্তারবাবু, এন্ডোক্রিনোলজিস্ট হোক, ফিজিশিয়ান হোক, তাকে দিয়ে করাতে হবে এবং তার প্রত্যেকটা পরামর্শ ফলো করতে হবে, ইভেন ইনসুলিন হোক, ওরাল ড্রাগ হোক, এনিথিং। আর হাইপার টেনশনটা ডাইরেক্ট রিলেটেড না হলেও আমাদের প্রসিডিওর করতে সেটা থেকে প্রবলেম হতে পারে, ইন্ট্রা অপারেটিভলি আমাদের কাছে সমস্যা আসতে পারে। সো ডেফিনেটলি দুটোকেই আমাকে কাউন্টার করতে হবে। এটা যার কোমরবিলিটি আছে তাকে বেশি সচেতন থাকতে হবে। অফকোর্স। আচ্ছা, এবার জানতে চাইবো রিকভারি টাইমের বিষয়। মানুষ হয়তো সিমটমসটা চিনতে পারলো, ট্রিটমেন্টেও চলে আসলো, কিন্তু একটা দুশ্চিন্তা থাকে যে এটা কিরকম সময় লাগবে এন্টায়ারলি রিকভার করার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এই যে এন্ডোভাস্কুলার থেরাপি, এটার মোটো হচ্ছে আমি পেশেন্টকে সেম ডে ফিট করতে পারবো। ডিসচার্জ করতে পারবো কিনা সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে একটা ফ্যাক্টর মেডিক্লেম অলসো, কারণ পেশেন্টের মেডিক্লেমের জন্য অ্যাডমিশন টাইমের একটা ব্যাপার থাকে, তার মেডিক্লেম অনুযায়ী সেটা হয়। কিছু ফ্যাক্টর এমন থাকে যার জন্য আমি পেশেন্টকে কিছুক্ষণ অবজারভেশনে রাখি, বাট দ্য হোল মোটো অফ দ্য এন্ডোভেনাস থেরাপি ইজ আমি পেশেন্টকে সেম ডে ডিসচার্জ করতে পারি। ইভেন আমাদের এই সেন্টারেও পেশেন্টদেরকে সেম ডে ডিসচার্জ করা হবে, এটাই আমাদের টার্গেট। ডিসচার্জ মানে এই নয় যে তাকে বাড়ি থেকে রেস্ট নিতে হচ্ছে, সে সেদিনকে রাত থেকেই হাঁটাহাঁটি করতে পারবে, পরের দিন থেকে অ্যাবসলিউটলি সে তার নর্মাল লাইফ লিড করতে পারবে। ইনফ্যাক্ট আমার নেক্সট কোয়েশ্চেন সেটাই ছিল যে নর্মাল অ্যাক্টিভিটিস রিজুম করতে কতদিন সময় না, লাগবে? দ্যাট ভেরি নেক্সট ডে থেকে সে তার কাজ করতে পারবে। কিছু ক্ষেত্রে আমরা কিছু ব্যান্ডেজ দিই, বাট ব্যান্ডেজ অলসো মেনটেন করা যায়, সেটা অনেক পাতলা হয় বা হালকা হয়, তো আপনি সেটা পরেই নিজের কাজ কন্টিনিউ করতে পারবেন, নো ইস্যুস।
আচ্ছা, এবং ট্রিটমেন্টের পর কি কোনো স্পেশাল ডায়েট বা এক্সারসাইজ রুটিন যেটা মাথায় রাখা দরকার? এক্সারসাইজ বলতে মেনলি ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আচ্ছা। আমি আপনাকে হাঁটার জন্য মোটিভেট করবো ফ্রম দ্য নেক্সট ডে। আপনি মর্নিং ওয়াক হোক, ইভিনিং ওয়াক হোক, 30 মিনিটস টু 1 আওয়ার যদি হাঁটেন, সেটা পায়ের হেলথের জন্য, ভাস্কুলার হেলথের জন্য, হার্টের হেলথের জন্য, সবকিছুর জন্য ভালো। আলাদা করে আমরা কোনো এক্সারসাইজ করতে বলি না, বাট অনেক পেশেন্ট আসে, মোস্টলি আর্মি ব্যাকগ্রাউন্ড হোক বা সিলভার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হোক, তারা মানে জিম করতে হয়, তাদেরকে কিছুদিনের জন্য আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে এমন কাজ করতে একটু বারণ করি। কারণ এভরিথিং ইজ রিলেটেড টু প্রেশার। যদি পেটে চাপ দিই, রক্তটা পা থেকে হার্টে আসবে না। সো ওই জিনিসটা একটু মেনটেন করতে বলি, তাও ফর ফিউ মান্থস, দেন ইটস ওকে, নর্মাল। আচ্ছা, এবং থেরাপির পর কি এই সিমটমস গুলো আবার রিঅ্যাপিয়ার করার চান্স থাকে? আর সেক্ষেত্রে ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। সিমটমস রিয়াপ তখনই করবে যখন সে তার প্রপার ফলো আপ বা গাইডেন্সটা ফলো করবে না। সেক্ষেত্রে আবার ওই ডায়াবেটিসের ফলো আপ, তার মোজা ইউজ করা, এই ফ্যাক্টরগুলো থাকে। তার যদি ওবেসিটি থাকে তাহলে তাকে স্টকিংস ইউজ করতে হবে। তার বিএমআই 28-এর বেশি থাকলে তার হাতে দুটোই অপশন, আইদার তার ওজন কমানো, যদি সেটা সম্ভব না হয় তাহলে মোজা ইউজ করুন। বাট সেইগুলো যদি ফলো আপ না করেন, ছোট ছোট ভেন তৈরি হতে থাকে, নিওভাস্কুলারাইজেশন হয়। তো সেটার সময় যদি আপনি ডাক্তারের পরামর্শ নেন, তো সেটাকে ঠিক করা সম্ভব। বাট সেটা যদি লস্ট ফলো আপ হয়ে যায়, সো প্রবলেম বাড়তে থাকে। ওকে। আপনার আবারও এই বৃহৎ এক্সপেরিয়েন্সের মধ্যে থেকে জানতে চাইবো, এমন কোনো ইউনিক কেস কি রয়েছে যেটার কথা আপনি শেয়ার করতে চাইবেন? মানে ভেরি ইউনিক ভেরিকোজ ভেইনস ট্রিটমেন্ট, এমন কোনো একটা ঘটনা, কিছু একটা হ্যাঁ মানুষ? আছে, আমি নাম বলবো না। একটা পেশেন্ট ছিল যে 14 ইয়ার্স এজের একটা বাচ্চা ছেলে। ওকে। সো তার প্রথম এই জিনিসটা হয়, সে আমাদের প্রতিবেশী দেশ থেকে এসছে এবং সেখান থেকে তার অনেক দিন ধরেই এভিএম ট্রিটমেন্ট বা আর্টেরিয়াল ডিজিজের ট্রিটমেন্ট হয়। আমরা সেই পেশেন্টকে ডাইরেক্ট হায়দ্রাবাদে নিয়ে যাই, এটা আমার হায়দ্রাবাদের সময়কার কথা। সেখানে গিয়ে যখন প্রপারলি তার ফলো আপ দেখা গেল, সেটা কোনো আর্টেরিওভেনাস ম্যালফরমেশনই নয়, সেটা জাস্ট ভেরিকোজ ভেন। তার গ্রেডটা অনেক বেশি ছিল, তার হেরিডিটারি রিজন ছিল, তার জন্য হয়েছে। এবং তার সিম্পল এন্ডোভেনাস পদ্ধতি করার পর সে ভালো আছে, সে এখন কলেজে পড়ে, 6 মান্থস অন্তর ফলো আপে আসে। সো উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। বাহ! শুনেছি আপনি ফ্রি ওপিডি ক্যাম্পস এবং মেডিকেল চেকআপ ক্যাম্পসও আপনি অর্গানাইজ করে থাকেন। তো সেইটা কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটার কারণ হচ্ছে সচেতনতা বাড়ানো। ভেরিকোজ ভেন সম্পর্কে অনেক মানুষই জানে না। অন্যান্য ডিজিজ সম্পর্কে, প্রেশার, হাইপারটেনশন সম্পর্কে যেমন আমরা ওয়াকিবহাল, এই রোগটা যে হয়, যে পায়ের ব্যথা হতে পারে এই কারণে, সেটা মানুষ অনেকটা জানে না। তো মেন কারণ হচ্ছে জনসচেতনতা বাড়ানো। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হলো জিজ্ঞেস করা উচিত। সেটা হচ্ছে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা বা পায়ের যেকোনো রকম ব্যথা কিন্তু অনেকেই ভাবেন সেটা হাড়ের জন্য হচ্ছে বা হয়তো নার্ভের প্রবলেম। তো সেখানে মানুষ বুঝবেন কি করে যে কোনটা নার্ভের ইস্যু এবং কোনটা ভাস্কুলার একটা প্রবলেম? এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনি বলছিলেন যে পায়ে হয়তো একটা ছোপ দেখা দিল, দাগ দেখা দিল। অনেকে হয়তো সেটা ট্রিটমেন্টের জন্য ডার্মাটোলজিস্টের কাছে পৌঁছে যান। সেখানে তারা এই ভেরিকোজ ভেইনস ব্যাপারটা বুঝবেন কি করে? সো ফার্স্টে আমি নার্ভের ইস্যুটায় আসি। ইনিশিয়ালি এই ধরনের ক্ষেত্রে মানুষ নিউরোলজিস্টের কাছে পরামর্শ নেন, এটাই স্বাভাবিক। তো ব্যথা হলে উই ফিল পেইন ফ্রম আওয়ার নার্ভস। নার্ভের ব্যথা হচ্ছে, এটাই কোয়াইট কমন। তো আমার পরামর্শ এটাই থাকবে, নার্ভের ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট করার পর যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে আপনি উপযুক্ত ভালোভাবে কাজ করতে বা হাঁটতে পারছেন না, দ্য প্রবলেম রিমেন্স, তাহলে ইউ শুড গো ফর দ্য ডুপ্লেক্স স্ক্যান। তাহলে ওই আল্ট্রাসাউন্ডটা হলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে সেখানে ভাস্কুলার কোনো প্রবলেম, নার্ভের প্রবলেমের সাথে আছে কিনা। তাহলে তার প্রপার ট্রিটমেন্ট করা যাবে। আর স্কিন বা ডার্মাটোলজি ইস্যুতে যেটা থাকে সেটা হলো, ভেরিকোজ ভেন থেকে কি হয়, রক্তটা জমে ওখান থেকে হিমোসিডেরিন বলে একটা কেমিক্যাল স্কিনে জমা হয়, দিয়ে সেটা কালো ছোপ ছোপ দাগ তৈরি করে, এটাকে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস বা এলডিএস বলে। তো সেটা হলে পেশেন্টরা চামড়ার রোগ মনে করে ডাক্তারবাবুদের কাছে যান। এটা এক ধরনের ডার্মাটাইটিস, এটাকে স্ট্যাসিস ডার্মাটাইটিস বলে। চামড়ার ডাক্তারবাবুরা এটা ট্রিটমেন্ট করেন, তাতে সারে। কিন্তু একটা ব্যাপার কি, দ্য হিডেন কজ ইজ ভেরিকোজ ভেন। সো আমার কাছে অনেক ডার্মাটোলজিস্টরা পেশেন্টের ট্রিটমেন্ট করার পরে এই কারণে তাদেরকে রেফার পাঠান টু ক্লিন অর ক্লিয়ার দ্য হিডেন কজ অফ দ্য ডিজিজ। আচ্ছা। তো তখন আমরা সেই ডুপ্লেক্স বা ডপলার স্ক্যান করি, দেন তার প্রপার ট্রিটমেন্ট করি। প্রিপ্রেন স্টার্ট নিউরোলজিক্যাল ইস্যু থেকে হোক, ডার্মাটোলজিক্যাল ইস্যু থেকে হোক, দ্য গোল ইজ টু কিওর দ্য পেশেন্ট। সো আমাদের টার্গেট থাকবে তার কজটা খুঁজে বার করা আর তার প্রপার চিকিৎসা করা।
ওকে, আমরা অনেকটাই জানতে পারলাম ভেরিকোজ ভেন্সের বিষয়ে। আমার মনে হয় এবার একটা সবথেকে প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে এই ভেরিকোজ ভেন্সের টেস্ট বা ট্রিটমেন্ট সেটা কি ইন্স্যুরেন্স কভার করে? হ্যাঁ, সমস্ত অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স বা কর্পোরেট ইন্স্যুরেন্স এখানে কভার করা হয়, এবং সমস্ত কিছু ক্যাশলেস বা যে সমস্ত সুযোগ সুবিধা ইন্স্যুরেন্সে থাকে সেক্ষেত্রে এখানে উপলব্ধ সবই। বাহ! থ্যাংক ইউ সো মাচ। জানতে চাইবো যে যারা কলকাতায় রয়েছে তাদের জন্য যদি এই অ্যাভিস হসপিটালের বিষয়ে কিছু বলেন, এবং যারা শহরের বাইরে থেকে ভেরিকোজ হুম। ভেন্সের ট্রিটমেন্ট করতে চাইছেন, তারা কিভাবে অ্যাভিস হসপিটালে পৌঁছাবেন? প্রথমত আমরা এই সেন্টার থেকে পূর্ব ভারতের বিভিন্ন স্টেটের পেশেন্টরা আসে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কিছু পেশেন্ট থাকে তারা হয়তো আসতে পারছেন না, ইনিশিয়ালি তাদেরকে আমরা ভিডিও কনসালটেশন করে দেখি ওকে। বা কিছু বেটারমেন্টের অ্যাডভাইস দিই, বাট তাদেরও ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য আলটিমেটলি আমাদের সেন্টারে আসতে হয়। সো মেন যেহেতু ট্রিটমেন্টটা ক্লিনিক্যাল পার্টটা অনেকটা বড়, আলটিমেটলি ডাক্তারবাবু নিজে না দেখে নিজে না হাত দিয়ে সেই স্ক্যানটা বা ডপলারটা করলে এক্ষেত্রে ব্যাপারটা ঠিক কমপ্লিট হয় না। সো আপনার যদি আসতে অসুবিধা হয় আপনি ডেফিনেটলি ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, বাট যখন সুবিধা হবে, যখন সম্ভব হবে, ডেফিনেটলি কাম টু আস। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারলাম এই বিষয়টা নিয়ে। আশা করছি অ্যাওয়ারনেস আরও বাড়বে, এবং যদি আপনি সাফার করেন, যদি আপনি স্ট্রাগল করেন উইথ ভেরিকোজ ভেন্স, তাহলে ডেফিনেটলি চলে আসুন এভিস হসপিটালসে। কলকাতায় গড়ে ওঠা একটি নতুন সংস্থা। হায়দ্রাবাদ থেকে আমার মনে হয় জার্নি শুরু তাদের, এবং বহু বছর বাদে ফাইনালি এই ট্রিটমেন্ট কিন্তু এখন সুলভ হয়ে গেছে কলকাতার মানুষের জন্য। থ্যাংক ইউ ডক্টর নমস্কার। চক্রবর্তী, অনেক ধন্যবাদ আপনাকে।